এটা হলো সারা বিশ্বের জাহাজ চলাচলের একটি লাইভ মানচিত্র। উত্তর প্রশান্ত মহাসাগরের দিকে তাকালে দেখা যায় এশিয়া, আমেরিকা, ইউরোপ, চারিদিকে অসংখ্য ছোট ছোট ডট। আর প্রতিটি ডট মানে একটি জাহাজ, যেগুলি বহন করছে প্রয়োজনীয় পণ্য, জ্বালানি, খাদ্য বা কাঁচামাল। পৃথিবীর অর্থনীতি যেন এই ভাসমান ডটগুলির উপরই দাঁড়িয়ে আছে। কিন্তু একটু দক্ষিণে নামলেই ছবিটা বদলে যায়। এখানে দক্ষিণ প্রশান্ত মহাসাগর, আর অবাক করার মতো বিষয় হলো এটা প্রায় ফাঁকা অঞ্চল। হ্যাঁ, ভালো করে দেখলে দু একটা জাহাজ চোখে পড়বে ঠিকই, কিন্তু এত বিশাল সমুদ্র এলাকায় সেই সংখ্যা প্রায় শূন্যের মতোই। পৃথিবীর এত বড় একটি অংশ, খোলা সমুদ্র আর দূরত্ব তুলনামূলক কম, তবুও সেখানে জাহাজ নেই বললেই চলে। ব্যাপারটা কি অদ্ভুত, তাই না? মানচিত্রে তাকালে একদিকে দক্ষিণ আমেরিকা আর অন্যদিকে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। যদি আমাদের দক্ষিণ আমেরিকা থেকে অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ডে পণ্য পাঠাতে হয়, তাহলে কি করব? স্বাভাবিকভাবে আমরা একটা সোজা লাইন টানব। এটাই তো সবচেয়ে ছোট পথ। মাঝখানে কোনো সরু প্রণালী নেই, বড় কোনো বাধা নেই, জটিল কোনো মোড়ও নেই। দেখতে একদম নিখুঁত রুট, কিন্তু বাস্তবে এই সোজা লাইনটাকে সবার আগে কেটে বাদ দিতে হয়। কেননা নাবিকদের ভাষায় এই অঞ্চলটি আবহাওয়ার দিক থেকে একেবারে নরকের মতো। এখানে বাতাস প্রায় থামে না, আর খোলা সমুদ্রে অবিরাম বাতাস মানেই একটাই জিনিস, বিশাল ঢেউ। এমন ঢেউ যা স্বাভাবিক সমুদ্রের চেয়েও অনেক বেশি শক্তিশালী ও অনিয়ন্ত্রিত। এখন প্রশ্ন আসতেই পারে, আজকের আধুনিক জাহাজ তো বিশাল ইস্পাতের তৈরি হয়, অত্যাধুনিক প্রযুক্তিতে সজ্জিত, স্থিতিশীল এবং শক্তিশালী। তাহলে তারা কেন পারবে না? কেন এই সমুদ্রপথটা যেন জাহাজ চলাচলের জন্য এক অদৃশ্য ব্ল্যাক হোলের মতো? কেন সবচেয়ে অভিজ্ঞ ও সাহসী নাবিকরাও এই অঞ্চল এড়িয়ে চলেন? এর কারণগুলি জানলে আপনিও রীতিমতো ভয় পেয়ে যাবেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর নতুন বন্ধুরা অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব লেখাটি প্রেস করে বেল আইকনের অল অপশান সিলেক্ট করুন। প্রথমত যে বিষয়টি আসে, এটি পৃথিবীর সবচেয়ে অশান্ত স্থান। দক্ষিণ প্রশান্ত মহাসাগর এমন এক এলাকা যেখানে জাহাজ সাধারণত যেতে চায় না। 17 এবং 18 শতকের নাবিকদের নথিতেও এই অঞ্চলের কথা এসেছে। অবিরাম ঝড়, গর্জন করা সমুদ্র, নিয়ন্ত্রণহীন আবহাওয়া। পরে আমাদের আধুনিক বিজ্ঞান জানায় তারা বাড়িয়ে বলেননি, বরং সেই সময় তারা কারণটা বুঝতে পারেনি। এই অঞ্চলটি রোরিং ফোর্টিস নামে পরিচিত। দক্ষিণ অক্ষাংশের 40 ডিগ্রি থেকে 50 ডিগ্রি পর্যন্ত বিস্তৃত। এখানে পশ্চিমা বাতাস একটানা বয়ে চলে। মাঝখানে বড় কোনো স্থলভাগ না থাকায় তার গতি কমে না। ঘন্টায় প্রায় 35 থেকে 56 মাইল বেগ স্বাভাবিক, আর ঝড়ে তা 67 মাইল পর্যন্ত ছাড়িয়ে যায়। এই বাতাস বিশাল ঢেউ তৈরি করে, গড়ে 16 ফুট, কখনো 30 ফুটের কাছাকাছি। আধুনিক জাহাজ এসব ঢেউ সহ্য করতে পারলেও সমস্যা হলো এর বিরামহীন দোলাচল। সমুদ্র কখনো থামে না, জাহাজকে অবিরাম দোল দেয়। আর যদি মাঝপথে বড় দুর্ঘটনা ঘটে, আশেপাশে বন্দর বা উদ্ধার সুবিধা নেই। হাজার মাইল খোলা জলরাশি, এখানে পথ কঠিন নয়, সম্পূর্ণ বিচ্ছিন্ন। দ্বিতীয়ত, মহাকাশযানের কবরস্থান। মহাকাশে ব্যবহারের মেয়াদ শেষ হলে স্যাটেলাইটগুলিকে পরিকল্পনা করে এমন এক জায়গায় নামানো হয় যেখানে মানুষের ক্ষতি হবে না। সেই হিসাব বারবার গিয়ে মেলে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের পয়েন্ট নিমোতে, পৃথিবীর সবচেয়ে দূরবর্তী সমুদ্র অঞ্চল, যা সম্পর্কে ডিটেলসে এর আগে আমরা একটি ভিডিও বানিয়েছিলাম। নিকটতম জনমানবহীন দ্বীপ প্রায় 1670 মাইল দূরে, আর বসতিপূর্ণ ইস্টার আইল্যান্ড প্রায় 1860 মাইল দূরে। এই বিশাল এলাকায় না আছে বন্দর, না নিয়মিত জাহাজ চলাচল। 2002 সালে এক রেসিং ইয়ট এক্সকেলিবারের কিল ভেঙে এখানে উল্টে যায়। বিপদ সংকেত পাঠানো হলেও খারাপ আবহাওয়া ও দূরত্বের কারণে দ্রুত উদ্ধার করা সম্ভব হয়নি। এটাই হলো এই অঞ্চলের বাস্তবতা, বিচ্ছিন্নতা। আরেকটি কারণ অর্থনীতি। মানচিত্রে এই ছোট পথ দেখালেও সমুদ্রের এই পথে চলা মোটেও লাভজনক নয়। কেন নয়, সেটাই এখন বোঝা দরকার। সমুদ্রের অর্থনীতি। এবার পুরো মানচিত্রটা আবার দেখুন, বিশেষ করে বড় বড় শিপিং লেনগুলি। খেয়াল করলে দেখবেন জাহাজগুলি সমুদ্র জুড়ে সমানভাবে চলাচল করে না। বেশিরভাগ ট্রাফিক কয়েকটি নির্দিষ্ট করিডোরে সীমাবদ্ধ, এশিয়া, ইউরোপ আর আমেরিকার আশেপাশে। মানচিত্রে অন্য কিছু পথ ছোট দেখালেও জাহাজ সেগুলি বেছে নেয় না, কারণ আধুনিক সমুদ্র বাণিজ্য এখন সরাসরি এক বন্দর থেকে আরেক বন্দরে যায় না। আজকের ব্যবস্থায় বড় বড় হাব বন্দরে মাল জমা হয়, সেখানেই বাছাই ও ট্রান্সশিপমেন্ট
শিপমেন্ট করা হয়, তারপর বিভিন্ন জাহাজে করে বিশ্বজুড়ে পাঠানো হয়। ছোট বন্দরগুলি এই হাবের সঙ্গে যুক্ত হয়েই টিকে থাকে। এতে সময়সূচি সহজ হয়, জ্বালানি খরচ কমে এবং পুরো নেটওয়ার্ক স্থিতিশীল থাকে। এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগর কখনো এই ব্যবস্থার অংশ হয়ে উঠতে পারেনি, কারণ এখানে এমন কোনো বড় হাব বন্দর নেই যা পুরো অঞ্চলের মাল একত্র করতে পারে। মাঝপথে ট্রান্সশিপমেন্টের সুযোগ নেই বললেই চলে, তাই মানচিত্রে পথ ছোট দেখালেও এটি স্থায়ী ও নির্ভরযোগ্য নেটওয়ার্কের সঙ্গে যুক্ত নয়। এখানে যে দুই একটি জাহাজ দেখা যায় সেগুলির বেশিরভাগই মাছ ধরার জাহাজ। তবে এটা মনে করার কারণ নেই যে এখানে ইচ্ছে মতো মাছ ধরা যায়। বাস্তবতা যেন আরও জটিল। পৃথিবীর সবচেয়ে বড় সামুদ্রিক মরুভূমি। গোটা প্রশান্ত মহাসাগরকে যদি দেখি, উত্তর অংশে বড় বড় মাছ ধরার বহর বহু বছর ধরে কাজ করছে। মধ্য প্রশান্ত মহাসাগরেও টুনা সহ বিভিন্ন মাছের প্রাচুর্য আছে, কিন্তু দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বিশাল অংশ প্রায় ফাঁকা, কারণ এখানে খাদ্য শৃঙ্খল দুর্বল। সাধারণত যেখানে ঠান্ডা গভীর স্রোত উপরে উঠে আসে সেখানে পুষ্টি উপাদান ভেসে ওঠে, প্লাঙ্কটন বাড়ে, তারপর মাছও বাড়ে। কিন্তু দক্ষিণ প্রশান্ত মহাসাগরের অনেক অংশে উষ্ণ উপরের স্তর আর ঠান্ডা নিচের স্তর মেশে না, ফলে পুষ্টি উপরে উঠতে পারে না। উপরিভাগ পরিষ্কার উষ্ণ কিন্তু প্রায় প্রাণহীন, তাই একে অনেকেই সমুদ্রের মরুভূমি বলে থাকে। বাস্তবে এটি এতটাই ফাঁকা যে পুড়ে যাওয়া মহাকাশযানের অংশ ফেলতেও এই অঞ্চল ব্যবহার করা হয়। সাধারণ বাণিজ্য বা মাছ ধরার জন্য এখানে তেমন আকর্ষণ নেই, তাই ঝুঁকি তো আছেই। তবে আশ্চর্যের বিষয় হলো এর থেকেও বিপজ্জনক একটি পথ আছে যেখানে হাজার হাজার জাহাজ প্রতি বছর চলাচল করে। এর আগে তো আপনি ড্রেক প্যাসেজ নামটি অবশ্যই শুনেছেন। এই অঞ্চল দেখলে সাধারণ মনে হলেও গত কয়েক দশকে এখানে শত শত জাহাজ ডুবে গেছে বলে ধারণা করা হয়, কারণ এখানেই রোরিং ফোর্টিসের জন্ম। স্বাভাবিকভাবেই বাতাসের গতি থাকে ঘন্টায় 34 থেকে 45 মাইল, তবে ঝড়ে তা 60 মাইলের বেশি পৌঁছে যায়। ঢেউ অত্যন্ত শক্তিশালী, স্বাভাবিক অবস্থায় 10 থেকে 16 ফুট, কিন্তু ঝড়ের সময় 30 থেকে 40 ফুটের কাছাকাছি পৌঁছে যায়। শুধু উচ্চতা নয়, ঢেউয়ের আকারও সমস্যা। এগুলি ছোট, খাড়া এবং একটার পর একটা আসতেই থাকে, ফলে জাহাজ সমুদ্রের ছন্দে নিজেকে মানিয়ে নিতে পারে না। কাছেই আন্টার্কটিকা থাকায় জল খুব ঠান্ডা, কেউ পড়ে গেলে কয়েক মিনিটেই শক্তি হারিয়ে ফেলবে। তার সঙ্গে আছে আইসবার্গ, কুয়াশা, দুর্বল যোগাযোগ ব্যবস্থা। সব মিলিয়ে পরিস্থিতি দ্রুত বিপজ্জনক হয়ে ওঠে। তারপরও বছরে প্রায় 15,000 জাহাজ এই পথ পাড়ি দেয়, কারণ বিকল্প পথ পানামা খাল সবার জন্য নয়। বড় সুপার ট্যাঙ্কার বা বিশাল কন্টেনার জাহাজের অনেকগুলি খালের আকারগত সীমার কারণে ঢুকতে পারে না, আর সময় মতো ঢুকতে না পারলেও সময়সূচি কঠোর। দেরি হলে বড় আর্থিক ক্ষতি হতে পারে। উপরন্তু পানামা খাল মিঠা জলের উপর নির্ভরশীল। 2023 সালের তীব্র খরায় প্রতিদিনের জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমিয়ে দিতে হয়েছিল এবং 2024 সাল পর্যন্ত কিছু বিধি নিষেধও ছিল, ফলে সময়সূচির সাথে খাপ না খাওয়ানো এবং খরচও এখানে বেশি। সেই জায়গায় ঝুঁকিপূর্ণ হলেও ড্রেক প্যাসেজ বিকল্প হিসাবে সামনে আসে। খোলা সমুদ্রে একবার ঢুকে পড়লে অপেক্ষা করতে হয় না, কোথাও দাঁড়াতেও হয় না। তবে প্রশ্ন থাকে, পানামা খাল সমস্যায় পড়লে এটাই কি একমাত্র পথ হবে? না, এমনটা পুরোপুরি নয়। আরেকটি বিকল্প পথ আছে যা এগুলির থেকেও বেশি বিপজ্জনক। সমুদ্রের মরণপথ। এই সমুদ্রপথ যে কতটা ভয়ঙ্কর তা ইতিহাস ঘাটলেই ভালোভাবে জানা যাবে। 1845 সালে ব্রিটিশ অ্যাডমিরাল স্যার জন ফ্র্যাঙ্কলিন দুটি জাহাজ এরেবাস ও টেরর নিয়ে যখন অভিযানে বের হন, 129 জনের পুরো দলই আর কখনো ফিরে আসেনি। প্রায় 170 বছর পর জাহাজগুলির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়। 1850 সালে যে অনুসন্ধানী জাহাজ তাদের খুঁজতে গিয়েছিল সেটিও এই অঞ্চলে আটকে পড়ে। এই ঘটনাগুলি ঘটেছিল কানাডার নর্থ ওয়েস্ট প্যাসেজে, যা আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরের সম্ভাব্য সংযোগ পথ হিসাবে বহুদিন ধরে আলোচনায় ছিল, কিন্তু বাস্তবে এটি অত্যন্ত বিপজ্জনক। প্রধান বাধা হলো বরফ। গ্রীষ্মকালেও বিশাল বরফখণ্ড ভেসে এসে সরু জলপথ বন্ধ করে দেয়। জাহাজ সপ্তাহের পর সপ্তাহ আটকে থাকতে পারে। এর উপর পথটি সরল নয়, বরং সরু ও ঘুরপথের গোলকধাঁধা। সামান্য ভুলে জাহাজ পাথরে ধাক্কা খেতে পারে। আশেপাশে নেই বন্দর, জ্বালানি স্টেশন বা দ্রুত উদ্ধার ব্যবস্থা। দুর্ঘটনা মানেই দীর্ঘ ও কঠিনভাবে টিকে থাকার লড়াই। তার সঙ্গে আছে তীব্র ঝড়, তুষারঝড়, কুয়াশা ও হঠাৎ তাপমাত্রার পরিবর্তন। আধুনিক প্রযুক্তি, স্যাটেলাইট এবং বরফ ভাঙতে সক্ষম জাহাজ কিছুটা সুবিধা দিলেও ঝুঁকি কমেনি। 2023 সালে মাত্র 42টি জাহাজ এই পথ ব্যবহার করেছে। 2024 সালে সেই সংখ্যা নেমেছে 18-তে। 2010 সালে ক্লিপার অ্যাডভেঞ্চার নামের একটি ক্রুজ জাহাজ বরফাঞ্চলের পাথরে ধাক্কা খায়। 2018 সালে একটি গবেষণা জাহাজ আটকে পড়ে। যাত্রীদের সরিয়ে নিতে হয়। অর্থাৎ কাগজে কলমে বিকল্প
বিকল্প রাস্তা থাকলেও বাস্তবে এটি এখনও ঝুঁকিপূর্ণ। তবে পরিস্থিতি বদলাচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে গ্রীষ্মকালে আর্কটিক অঞ্চলে বরফ ধীরে ধীরে কমছে। ভবিষ্যতে এই পথ বছরের বড় অংশে ব্যবহারযোগ্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে। বরফ পাতলা হচ্ছে, পুরনো ফাঁদগুলি দুর্বল হচ্ছে, অর্থাৎ পৃথিবীর অন্যতম বিপজ্জনক সমুদ্রপথ একদিন হয়তো গুরুত্বপূর্ণ বিকল্প হয়ে উঠতে পারে। আপনার মতে ভবিষ্যতের কোন পথটি বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে? ঝড়ে ভরা ড্রেক প্যাসেজ নাকি বরফ গলতে থাকা নর্থ ওয়েস্ট প্যাসেজ? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আজকের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি এপিসোডে। ধন্যবাদ।